বাংলাদেশ জুড়ে লাগাতার যেভাবে কট্টরপন্থীদের হানাহানির ঘটনা ঘটছে তার বিরুদ্ধে এবার গর্জে উঠলেন নাগা সন্ন্যাসীরা। যেভাবে চিন্ময় কৃষ্ণ প্রভুকে জেলবন্দি করে রাখা হয়েছে, সনাতনীদের ওপরে লাগাতার অত্যাচার চলছে, তার বিরুদ্ধে এবার আওয়াজ তুললেন সন্ন্যাসীরা। তাদের সাফ কথা, দিনের পর দিন বাংলাদেশ জুড়ে এভাবে অত্যাচার হলে আর চুপ করে থাকবেন না নাগা সন্ন্যাসীরা। পাশাপাশি বাংলায় এসেও বাংলাদেশ নিয়ে সরব হচ্ছেন কাশ্মীরি পণ্ডিত এবং সমাজকর্মীরা। বাংলাদেশের এই আইনের শাসন, মানবাধিকার আইনকে লঙ্ঘন করে জেলবন্দি রাখা হয়েছে চিন্ময় কৃষ্ণ প্রভুকে। তার প্রতিবাদে এবার বাংলায় চলছে লাগাতার আন্দোলন। সন্ন্যাসীর মুক্তির দাবিতে কাসর ঘণ্টা শঙ্খধ্বনিতে মুখরিত বাংলা। বাংলাদেশে হিন্দু নির্যাতনের প্রতিবাদে রবিবার পূর্ব মেদিনীপুরের ঠিকরা থেকে রামনগরে পদযাত্রা করেন বিরোধী দলনেতা। বিধায়ক শুভেন্দু অধিকারী এমন এক জায়গা বা পরিস্থিতি আসছে, সেখানে কিন্তু হিন্দুদের কিন্তু কোণঠাসা করা হচ্ছে, এমনকি হিন্দুদের অস্তিত্ব বিপন্ন হতে চলেছে। অন্যদিকে 12 জানুয়ারি থেকে সেজে উঠবে গঙ্গাসাগর মেলা। তার আগেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাংলায় আসতে শুরু করছেন নাগা সন্ন্যাসীরা। ভিড় জমাচ্ছেন গঙ্গাসাগর থেকে বাবুঘাট। বাংলাদেশে চিন্ময় কৃষ্ণ প্রভুকে জেলবন্দি করে রাখার বিরুদ্ধে এবার সরব হলেন নাগা সন্ন্যাসীরা। নাগা সন্ন্যাসীদের তরফ থেকে বার্তা এসে পৌঁছেছে, হুঙ্কার এসে পৌঁছেছে যে 1 ঘন্টা দিলে বাংলাদেশকে তারা কবজায় এনে দেখাবেন, বাংলাদেশ থেকে তারা দখল করে নেবেন। আর তারই সমর্থনে কথা বলছেন এই বাবুঘাটে যারা এসছেন সন্ন্যাসী বা সন্ন্যাসিনীরা। নামা মানে আমরা নেমেই আছি পথে, আমরা নেমেই আছি। দেশ রয়েছে তো, সরকার রয়েছে, তারা দেখছে। কিন্তু নাগা সন্ন্যাসীরা পারে না এমন কিছু নেই ভারতবর্ষের। কিন্তু নাগা সন্ন্যাসীদের ওপর মহল থেকে যদি 1 মিনিট আদেশ আসে, তারা কিন্তু এক্ষুনি বাংলাদেশের ওপর হামলা করতে পারে। কিন্তু সাধু হলো শান্তির জিনিস, শান্তির প্রতীক, আমরা চাই না। হিন্দু সংহতির এক কনফারেন্সে যোগ দিতে বাংলায় আসেন কাশ্মীরি পণ্ডিত এবং মানবাধিকার কর্মী সুশীল পণ্ডিত। বাংলাদেশের অরাজকতা নিয়ে কট্টরপন্থীদের তুলোধনা করেন তিনি। মন্দির আস্থা আর একটা ফ্যাক্টর আছে, হিন্দু মায়ের মেয়ের সম্মান আর একটা ফ্যাক্টর আছে। আপনি ফোর্স করে হিন্দুকে কনভার্ট করতে দিবস করেন, সেটাই চেষ্টা। গো বধে আনন্দ, বাংলাদেশের লোকের অবস্থা হচ্ছে তাই। কারণ এই যারা চেঁচামেচি করছে, বয়সগুলো দেখবেন বেশিরভাগই হচ্ছে ওই 71-এ পাকিস্তানের যে আর্মিরা যাদের ধর্ষণ করেছিল তাদের বাচ্চা কাচ্চা, তারা আজকে বড় হয়েছে এই কথাগুলো বলছে। জন্মেরই কোনো ঠিক নেই। কবে বাংলাদেশে নিশ্চিত হবে হিন্দুদের অধিকার, কবে বন্ধ হবে কট্টরপন্থীদের নির্মম অত্যাচার, সেদিকেই তাকিয়ে বিশ্বের সনাতনীরা। রিপাবলিক বাংলা। অন্যদিকে জাল নথি দিয়ে বেরিয়ে আসতো বেআইনি পাসপোর্ট। টাকা দিয়েই ভুয়ো নথিতে শিলমোহর দিয়ে দিতেন সিকিউরিটি কন্ট্রোলের প্রাক্তন সাব ইন্সপেক্টর আব্দুল হাই। যদিও তার জন্য নির্ধারিত ছিল নির্দিষ্ট মূল্য। প্রতি পাসপোর্টের জন্য দেয়া হতো 25 থেকে 30 হাজার টাকা। আর টাকা লেনদেনের দায়িত্বে ছিলেন দত্তপুকুর থেকে ধৃত সমরেশ বিশ্বাস। ভুয়ো নথির পাসপোর্ট কি তাহলে এবার জঙ্গি গোষ্ঠীর হাতেও? তদন্তে নেমেছে কলকাতা পুলিশ। জাল নথি দিয়ে আসল পাসপোর্ট তৈরি কাণ্ডে গ্রেফতার একাধিক। গ্রেফতার এই অপরাধের সঙ্গে যুক্ত 2 পান্ডা মনোজ গুপ্তা ও আব্দুল হাই। কিভাবে রাজ্যে ছড়িয়ে জাল পাসপোর্টের জাল? বেরিয়ে এসেছে একের পর এক বিস্ফোরক তথ্য। পাসপোর্টের জালিয়াতির ঘটনার তদন্তে নেমে শনিবারই হাবড়া থেকে গ্রেফতার করা হয়েছিল কলকাতা পুলিশের প্রাক্তন সাব ইন্সপেক্টর আব্দুল হাই। তাকে জেরা করে উঠে এলো হাড়হিম করা তথ্য। পুলিশ এও জানতে পেরেছে যে প্রত্যেক পাসপোর্ট পিছু ভেরিফিকেশনের ডকুমেন্টসে সই করার জন্য আব্দুল হাইয়ের পকেটে ঢুকতো 25 থেকে 30 হাজার টাকা। এমন তার ঘুষের বাহার ছিল যে তার যে ঠিকানাগুলো পাসপোর্টে তথ্য দেওয়া থাকতো, সেই ঠিকানাগুলোর অস্তিত্ব পর্যন্ত থাকতো না, সেই ঠিকানার যাচাই পর্যন্ত সে করতো না। অস্তিত্ব নেই এমন ঠিকানাও কিন্তু বহু মিলেছে। জাল নথির স্বীকৃতি দিতে নেওয়া হতো টাকা। প্রতি পাসপোর্টের জন্য 25 থেকে 30 হাজার টাকা। টাকা নিয়ে আব্দুল হাই শিলমোহর দিত ভুয়ো নথিতে।
আরপিও থেকে আসল হিসেবে দেয়া হতো পাসপোর্ট। পাসপোর্ট যেত ভিনদেশের নাগরিকদের কাছে, ধৃত সমরেশ বিশ্বাসের অ্যাকাউন্ট থেকে লেনদেন। পাসপোর্ট বানানোর জন্য জন্মের ভুয়ো শংসাপত্র দিত সমরেশ বিশ্বাস। বার্থ সার্টিফিকেটে দেয়া ঠিকানারও অস্তিত্ব থাকতো না। বাইরের দেশ থেকে আসা নাগরিকদের এই দেশের নাগরিক বানিয়ে এই দেশ থেকে অন্য দেশে কার্যত চালান করে দেওয়া হতো। 52টা মোট 52টা পাসপোর্ট আব্দুল হাইয়ের হাত থেকে বেরিয়েছিল এবং যে পাসপোর্টগুলো ভুয়ো শংসাপত্রের ভিত্তিতে রেডি হয়েছিল এবং সেগুলো আরপিওর কাছে গিয়েছিল, আরপিও থেকে ইস্যু হয়েছিল। তাই শুধুমাত্র কি আব্দুল হাই, নাকি আব্দুল হাইয়ের মাথায় আরও কোনো বড় হাত ছিল যেটা এই চক্রকে চালাচ্ছিল, এটাও কিন্তু পুলিশ জানতে চাইছে। এক কথায় দেশ এবং পশ্চিমবঙ্গকে জালিয়াতির মাধ্যমে শিকেই তোলার দায়িত্ব নিয়েছিল এই অসাধু চক্র। জাল নথির পাসপোর্ট চলে যেত অনুপ্রবেশকারীদের হাতে বা দুষ্কৃতীদের হাতে। অতীতে যে কাজ বামপন্থীরা করেছেন সেই একই জুতোতে পা গলিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু সিপিআইএম একটা সংগঠিত দল হওয়ার কারণে সেটা নিয়ন্ত্রণ করত তারা, আর এরা অনিয়ন্ত্রিত হয়ে গেছে। এখানে একদম সরাসরি টাকা নিয়ে করে দেয়া হচ্ছে এবং এ কারণে বহু জঙ্গি তৎপরতা এ রাজ্যে বাড়ছে। কেন্দ্রীয় সরকার জানানোর পরেও কিছু করা যায়নি। বারাসাত আর মধ্যমগ্রাম হচ্ছে সবচেয়ে বড় হাব। যা কিছু হচ্ছে তৃণমূলের স্থানীয় নেতাদের জ্ঞাতসারেই হচ্ছে। যৌথভাবে অনুপ্রবেশকে ঠেকাবার জন্য যে সমস্ত প্রশাসনিক পদক্ষেপ নেওয়া দরকার সেগুলো নিন, সেইগুলো না নিয়ে একে অপরকেও দোষারোপ করে প্রকৃতপক্ষে জঙ্গিবাদদেরই প্রশ্রয় দিচ্ছে। শুধু কলকাতা নয়, ভুয়ো নথি দিয়ে পাসপোর্ট তৈরির তদন্তে নেমে চোখ কপালে ওঠার অবস্থা কলকাতা পুলিশের। আন্তঃরাজ্য চক্রের হদিশ পাচ্ছেন তদন্তকারীরা। তবে কোনো জঙ্গি সংগঠনের কাছে এই ভুয়ো নথির পাসপোর্ট গিয়েছিল কিনা তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। পিঙ্কি অধিকারীর রিপোর্ট, রিপাবলিক বাংলা। দেখলেন তো পাসপোর্ট কাণ্ডে কেঁচো খুঁড়তে কিভাবে বেরিয়ে আসছে কেউটি। শুধুমাত্র একটা জায়গা নয়, গোটা বাংলা জুড়েই টাকার বিনিময়ে ভুয়ো সার্টিফিকেট বিক্রির রমরমা কারবার চলছে। বাংলাদেশি জঙ্গিদের হাতেও নকল শংসাপত্র। কলকাতা থেকে জেলা বিস্তৃত ভুয়ো নথি ব্যবহার করে পাসপোর্ট কাণ্ডের জাল। সিঙ্গুর থেকে গ্রেফতার করা হয়েছে দুজনকে। তবে চক্রের মাথায় কারা রয়েছে, কাদের মদতে রাজ্য জুড়ে রমরমা কারবার, একাধিক প্রশ্নের উত্তর খুঁজছে তদন্তকারীরা। রাজ্য জুড়ে বেআইনি পাসপোর্টের কারবারের জাল। জঙ্গি থেকে অনুপ্রবেশকারী, উদ্ধার হচ্ছে বেআইনি পাসপোর্ট। এমনকি কেরল থেকে ধৃত জঙ্গি নথির ঠিকানাও এই বাংলার নওদা। পাসপোর্ট তৈরির জন্য জাল শংসাপত্র তৈরির অভিযোগে সিঙ্গুর থেকে দুজনকে গ্রেফতার করেছে বর্ধমান পুলিশ। গণেশ চক্রবর্তী এবং অনির্বাণ যে সামন্ত, এই দুজনকে গ্রেফতার করেছে এবং যেটা তাদের পরিবারের দাবি, অর্থাৎ তাদের মারা যারা জানাচ্ছে এই ঘটনায় ছেলেরা কেউ জড়িত নয়। গণেশ চক্রবর্তীর মায়ের দাবি, কোনো দুষ্টু চক্র নয়, জীবন বীমা সংস্থায় কাজ করতো ছেলে। অফিসে কাজ করতো, এজেন্ট থেকে না অনেকদিন থেকেই কাজ করছে। আধার কার্ড করতো না, ওই ওকে বললে কার কেউ জানলে হয়তো ঠিকানা করতো, নিজে তো কিছুই করতো না। সরাসরি কাউকে আধার বা ভোটার কার্ড পাইয়ে দিত না অনির্বাণ, দাবি অপর ধৃতের মায়ের। ভোটার কার্ড আধার কার্ড যদি কেউ বলতো, ও করতো না কিছু, ও কিছু করতো না, ও মারফত করতো। ও হয়তো নিয়ে এলো, নিয়ে এসে হয়তো আপনাকে দিলে, আপনি হয়তো ওকে দিল, এইরকম করে করতো। ও নিজে সরাসরি কিছু করতো না। এই গণেশের নাম উঠে এসেছে বর্ধমানের স্বরূপ রায়ের মুখেও। বড়নীলপুরের বাসিন্দা স্বরূপ রায়কে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। স্বরূপের দাবি, গত কয়েক বছর ধরে গণেশ নথি তৈরি করে স্বরূপের কাছেই পাঠাতো। সেই নথির প্রিন্ট করাতো স্বরূপ। আমি একটা বন্ধুর মাধ্যমে করতাম, বন্ধু বাড়ি সিঙ্গুরে নসিবপুরে। সে আমাকে পিডিএফ করে পাঠিয়ে দিত, হোয়াটসঅ্যাপে পিডিএফ করে পাঠিয়ে দিত। সেগুলোর ব্যাপারে আমি কিছুই জানতাম না, সেগুলো অরিজিনাল আমাকে কোনোদিন কিছু বলেনি। কলকাতা, বর্ধমান, সিঙ্গুর, এমনকি পাসপোর্ট চক্রে উঠে এসেছে আরো একাধিক নাম। এই পাসপোর্ট চক্রের পেছনে শাসক দলের মদতের অভিযোগ তুলে সরব হয়েছে রাজ্যের বিরোধী দলগুলি। আধার কার্ড তৈরি করছে 15,000 টাকা ফেলুন, আধার কার্ড, ভোটার কার্ড, আপনার পুলিশ অ্যারেস্ট হচ্ছে। আপনার মুখ্যমন্ত্রী কোন লজ্জাটাও কি নেই ওনার, বা মুখ্যমন্ত্রী দলের লোকেদের লজ্জা আছে কিনা আমরা বুঝতে পারছি না। অতীতে যে কাজ বামপন্থীরা করেছেন সেই একই জুতোতে পা গলিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু সিপিআইএম একটা সংগঠিত দল হওয়ার কারণে সেটা নিয়ন্ত্রণ করত তারা, আর এরা অনিয়ন্ত্রিত হয়ে গেছে। এখানে একদম সরাসরি টাকা নিয়ে করে দেয়া হচ্ছে।
একদিকে রাজ্যে অনুপ্রবেশ, তার মধ্যে টাকা দিয়ে ভুয়ো শংসাপত্র বিক্রির চক্র, রাজ্যের সুরক্ষা নিয়ে যেন ছেলে খেলা চলছে। আর কিছুই জানে না রাজ্যের পুলিশ ও গোয়েন্দা বিভাগ, নাকি জেনে শুনে সুরক্ষার সঙ্গে আপোষ? সুজিত গড় ও সন্তোষ দাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।